বাড়ির বাইরে আসতে আসতে আলভি মাহিতকে বলে, কিসের এত জরুরি তোর? চলে গেলেই তো বুঝতে পারবে। কোনো কিছু প্ল্যান করিসনি তো আবার? প্ল্যান? কিসের প্ল্যান? কোনো প্ল্যান করিনি। মাহিত আলভিকে নিয়ে এসে দাঁড়ায় বাগানে। ওদের দুজনের সামনে দাঁড়িয়ে আছে একজন যুবক। যুবকটাকে কে চিনতে খুব একটা সময় লাগলো না আলভির। সারপ্রাইজড হয়ে গেছে ওকে দেখে। আলভিকে দেখে যুবকটা দুই হাত প্রসারিত করে হাসি মুখে বলে, সারপ্রাইজ বন্ধু। আলভি নিজেও দুই হাত প্রসারিত করে এগিয়ে গিয়ে নিজের স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ডকে জড়িয়ে ধরে খুশি হয়ে বলে, সত্যি সত্যিই সারপ্রাইজড হয়ে গেছি বন্ধু। তুই না বললি আসবি না? তোর বিয়ে আর আমি আসবো না, সেটা কি হয়? কবে আসলি? রাতে এসেছি। ভাবি আর বাচ্চারা কোথায়? ওরা কেউ আসেনি, আমি একাই এসেছি। আমি তো ভেবেছিলাম সত্যি সত্যিই তুই আসবি না। এতগুলো বছর পর তোর ফোন পেয়ে তো আমি শকড হয়ে গিয়েছিলাম। পরে যখন বললি তুই মায়াকে আবার বিয়ে করছিস, তখন তো আরো বেশি শকড হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম আসতে পারবো না, তাই না করে দিয়েছিলাম। কিন্তু কোনোভাবেই নিজেকে আটকে রাখতে পারিনি। আমি ৩ মাস বাংলাদেশে এসেছিলাম। এখন তো কোনোভাবেই অফিস থেকে ছুটি দেবে না। অনেক কাঠখড় পুড়িয়ে ১ সপ্তাহের জন্য ছুটি ম্যানেজ করেছি। তোকে বলিনি, ভাবলাম সারপ্রাইজ দেব। ভেতরে আয়। বাকিরা কখন আসবে? সাফিন আসতে পারবে না। রানা আর তাজ বিকেলে আসবে। তোর কলেজের ফ্রেন্ডরা, ওদের কারো নাম্বার বা ঠিকানা জোগাড় করতে পারিনি। ওরা তো ভাড়া থাকতো, কলেজ শেষ করে অন্য কোথাও চলে গেছে। আগের নাম্বারগুলোও নেই আমার কাছে। ও চল, বাড়ির সকলের সাথে দেখা করি। রিমন আলভির সাথে বাড়ির ভেতর প্রবেশ করে। রিমনকে দেখে বাড়ির সবাই খুশি হয়। স্কুলে পড়ার সময় রিমন প্রায় সময়ই আলভির সাথে এই বাড়িতে আসতো। সেই সুবাদে বাড়ির সকলের সাথেই বেশ ভালো সক্ষমতা আছে রিমনের। আসরের নামাজ শেষ হতেই আলভিকে হলুদ লাগানোর তোড়জোড় শুরু হয়। হলুদ রঙের পাঞ্জাবি পরে সকল যুবকরা। আলভি তৈরি হয়, আয়নায় নিজেকে দেখে নেয়। হলুদ পাঞ্জাবিতে বেশ ভালো লাগছে দেখতে। হই হই করে সবাই ছাদের নিচে এগিয়ে যাচ্ছে। মাহিদ হলুদের ডালা নিয়ে আসে। ডালার উপর লাল রঙের একটা নতুন গামছা ছিল আলভির। নানা গামছাটার ভাঁজ খুলে আলভির গলায় দুই পাশ দিয়ে ঝুলিয়ে দেন। আলভি নাক মুখ কুঁচকে গামছার দিকে তাকিয়ে রইল। গলায় গামছা ঝুলিয়ে দিলে কেন? নতুন জামাই নতুন গামছা ছাড়া জামাই জামাই ফিল আসবে নাকি? এখন না মনে হচ্ছে নতুন জামাই। এতক্ষণ তো সবাইকে একই রকম লাগছিল, বোঝাই যাচ্ছিল না কে জামাই। আলভি ভাব নিয়ে গামছাটার এক পাশ অপর কাঁধের উপর তুলে নেয় প্যাঁচ দিয়ে। ভাইয়া চলো, এখন দেরি হয়ে যাচ্ছে। মাগরিবের আজান দিয়ে দেবে আবার। হুম। সবাই আগায় ছাদের দিকে। মাহির বাপ চাচাকে ডাকতে যায়। ওনারা বাড়ির বাইরে ডেকোরেশনের ওখানে রয়েছেন। মাহিতকে থামিয়ে ডালার উপর থাকা ছোট বাড়িটা থেকে একটু হলুদ হাতে তুলে নেয় সকলের অগোচরে। মাহিত বলে, হলুদ নিলে কেন? আলভি মাহিতের কানের কাছে মুখ এগিয়ে নিয়ে আস্তে আস্তে বলে, তোর বোনকে হলুদ লাগিয়ে আসছি, তোরা যা। বলে পেছন থেকে মায়ার রুমের দিকে এগিয়ে যায়। মায়ার রুমের ভেতর থেকে মেয়েদের হুহা হাসির শব্দ ভেসে আসছে। আলভি রুমের ডোরে লক করে। মেয়েদের হাসি বন্ধ হয়ে যায়। গলা খাকারি দিতেই সবাই বুঝতে পারে আলভি এসেছে। ডোর খুলে দেয় নাদিরা। আলভি নাদিরার দিকে তাকিয়ে গম্ভীর সুরে বলে, সবাইকে রুম থেকে বের হতে বলো। ১ মিনিটের মধ্যে পুরো রুম খালি হয়ে যায়। আলভি ভেতরে এসে ভেতর থেকে ডোর লক করে দেয়। মায়ের দিকে ঘুরে দাঁড়ায়। মায়াকে হলুদের জন্য সবুজ পেয়ে হলুদ রঙের শাড়ি পরানো হয়েছে। মেকআপ এখনো বাকি।
শুধু শুধু হলুদ রঙের শাড়িতেই অনেক সুন্দর লাগছে দেখতে। মায়া আলভির দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আলভি ধীর পায়ে মায়ের সামনে এসে দাঁড়ায়। বাম হাতে মায়ের কোমর পেঁচিয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। মায়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আর মাত্র একটা রাতের অপেক্ষা মায়াপুরী। মায়া লজ্জায় এলোমেলো দৃষ্টি ফেলে বলে, ছাড়ো, এখানে এসেছো কেন এখন? আমার পরীকে হলুদ লাগাতে। ডান হাতের মুঠোয় রাঙা হলুদ মায়ার সম্মুখে উঁচু করে ধরে। মায়ের গালে হলুদ লাগাতে নিলে মায়া থামিয়ে দিয়ে বলে, এমনিতেও ওরা সকাল থেকে খোঁচাচ্ছে আমাকে, এখন তুমি হলুদ লাগালে আরো খোঁচাবে। কার কত বড় সাহস আমার বউকে খোঁচায়? ছাড়ো। আলভি মায়াকে বলে, তুমি হলুদ নাও হাতে। কেন? নিয়ে আমার গালে লাগিয়ে দাও। মায়া একটু হলুদ নিয়ে আলভির গালে লাগিয়ে দেয়। হলুদ লাগানো গাল মায়ার গালের সাথে ঘষে মায়ার গালেও হলুদ লাগিয়ে দেয় আলভি। এখন এই হাতের টুকু কি করব বউ? ফেলে দাও। হুম, কি করবে তাহলে? তোমাকে লাগাবো। মায়াকে ছেড়ে দাঁড়ায়। মায়ার মাথা থেকে পা পর্যন্ত নজর বুলিয়ে নেয়। মায়া কিছু বুঝে ওঠার আগেই শাড়ির একটা সেট টিফিন খুলে মায়ার পেটে পিঠে হলুদ লেপ্টে দেয় আলভি। এরকম হওয়ায় জমে স্থির হয়ে গেল মায়া। হলুদ লাগানো শেষ করে সেট টিফিনটা আবার আগের মতো করে লাগিয়ে দেয়। রাতে দেখা হচ্ছে আবার। এখন সুন্দর করে সেজে রেডি হয়ে বসে থাকো আমার অপেক্ষায়। এখন কেন তোমার অপেক্ষায় বসে থাকবো? কারণ এখান থেকে তোমাকে আমি ছাদে নিয়ে যাব। মায়া কিছু বলে না। আলভি ডোর খুলে বেরিয়ে যায় রুম থেকে। আলভি চলে যেতেই সবাই আবার রুমে চলে আসে। মায়ের গালে হলুদ দেখে নাতিরা বলে, ভাইয়া তো দেখছি হেব্বি চালক। সবার আগে হলুদ বউকে হলুদ লাগিয়ে চলে গেল। মায়া ড্রেসিং টেবিলের সামনে এসে টুলের উপর বসে। এখন ওদের খোঁচানো শুরু হয়ে যাবে আবার। যে যা খুশি বলুক, ও এক কান দিয়ে শুনবে, অন্য কান দিয়ে বের করে দেবে। ছাদে উঠে আসে আলভি। একে একে আলতাফ মাহমুদ বলেন, গায়ে হলুদ তোমার, কিন্তু তুমি বাদে বাকি সবাই এখানে উপস্থিত হয়ে গেছে। আলভি বাপের দিকে তাকিয়ে থেকে স্টেজে গিয়ে উঠে বসে। প্রথমে সবাই ফটোশুট করতে ব্যস্ত হয়ে পড়ে। তিন ভাই একসাথে বসে ফটো তোলে। রিমনকেও টেনে ওদের সাথে বসায়। আস্তে আস্তে সকলেই কম বেশি আলভির সাথে ফটো তোলে। এখন হলুদ লাগানোর পালা। প্রথমে হলুদ লাগালো নাহার বেগম। ওনাকেও আলভি হলুদ লাগিয়ে দেয়। নাহার বেগম হলুদ লাগানো শেষে ছাদ থেকে নেমে যান আস্তে আস্তে। আলভির নানাও হলুদ লাগিয়ে দেয়। শামসুন নাহার বেগমকে ছাদে আসতে বললেও উনি ছাদে আসেনি। এখনো অহংকারে মাটিতে পা পড়তে চায় না ওনার। মায়া কথা বলতে গেলেও উনি কথা বলেনি, সেজন্য আলভিও আর জোর করে ওনাকে নিয়ে আসেনি। আলতাফ মাহমুদ, আহনাম মাহমুদ ওনারাও দুই ভাই হলুদ লাগিয়ে দেন। তারপর আস্তে আস্তে সবাই লাগায়। হলুদ নিয়ে রীতিমতো ছোটখাটো যুদ্ধ শুরু হয়ে গেছে। কে কাকে বেশি লাগাতে পারে সেটা নিয়ে। হলুদ পুরোপুরি শেষ হয়ে গেলে সবাই শান্ত হয়ে যায়। আলভি বিড়বিড় করে বলে, আরেকটু হলেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছিল। হুড়োহুড়ির মাঝেই মাগরিবের আজান হয়। ছেলেরা সবাই ছাদ থেকে নেমে চলে যায়। মাগরিবের আজান শেষ হওয়ার পর মেয়েরা ছাদে আসতে শুরু করে। ছেলেদের বাড়ির বাইরে পাঠিয়ে দিয়েছেন আহনাম মাহমুদ। মায়াকে ছাদে নিয়ে যাওয়ার জন্য আলভি মায়ার রুমে আসে। আলভিকে দেখেই সবাই সাইড হয়ে দাঁড়ায়। আলভি মায়ার দিকে তাকায়, পূর্ণ দৃষ্টি মেলে। কাঁচা ফুল দিয়ে সাজানোর জন্য মায়ার সৌন্দর্য আরো অনেক বেড়ে গেছে। চোখ ফেরানো দায় ও মুখশ্রী থেকে। মায়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে আলভি যেন শ্বাস নিতেই ভুলে গেছে। আলভিকে এভাবে
তাকিয়ে থাকতে দেখে মায়ার বুকের ভেতর কম্পন সৃষ্টি হয়। নেশালো এই দৃষ্টি যেন মায়াকে আলিঙ্গন করেছে। নাদিরা আলভির মুখের সামনে তুড়ি বাজিয়ে বলে, এভাবে দেখতে থাকলে তো রাত পার হয়ে যাবে। আলভি স্বাভাবিক হয়, এগিয়ে এসে মায়ের এক হাত মুঠো করে ধরে রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ায়। পুরোটা সময় ক্যামেরারা বন্দি করে মাহির। ছাদে এসে মায়াকে স্টেজের উপর বসানো হয়। আলভি নিজেও বসে মায়ের পাশে। দুজনের ফটোশুট হয়। একের পর এক ক্যামেরায় ক্লিক হতেই থাকে। দুজন দুজনকে মিষ্টি পায়েস আর সাজিয়ে রাখা ফল তুলে খাওয়ায়। দুজন হাতে হলুদ নিয়ে দুজনের গালে ছোঁয়ায়। প্রতিটা মুহূর্ত ক্যামেরা বন্দী হয়। আলভি মান্তাসাকে নিজের কোলে নেয়। একটু একটু করে সাজিয়ে রাখা খাবারগুলো তুলে তুলে খাওয়ায়। খাওয়ানো শেষ করে একটু হলুদ নিয়ে মান্তাসার দুই গালে লাগিয়ে দেয়। মায়া নিজেও মান্তাসাকে খাইয়ে দিয়ে হলুদ লাগায়। আলভি মান্তাসাকে বলে, আম্মা, তুমি আমাকে খাওয়াবে না, হলুদ লাগাবে না? লাগাবো তো। তাহলে লাগাও। মান্তাসা অদক্ষ হাতে মিষ্টি পায়েস, ফল তুলে খাওয়ায় আলভিকে। মায়াকে খাওয়াতে গিয়ে পায়েস মায়ার থুতনিতে লেগে যায়। লেপটে দিয়েই হা হা করে হাসতে শুরু করে। ওর সাথে বাকি সবাই হেসে ওঠে। আলভি টিস্যু দিয়ে মুছে দেয় মায়ার থুতনি। আবারও অদক্ষ হাতে হলুদ তুলে নিয়ে আলভি আর মায়ার গালে লেপটে দেয়। স্টেজ থেকে নেমে আসে আলভি। মান্তাসা মায়ের পাশেই বসে রইল। আলভি একটা চেয়ার নিয়ে স্টেজের একপাশে বসে মায়ের উপর পায়ের উপর পা তুলে অপলক তাকিয়ে থাকে মায়ার দিকে। একটু পর পর মায়া নিজেও তাকাচ্ছে আলভির দিকে। বড়রা আগে হলুদ লাগিয়ে নিচে চলে যায়। মাহির আর মাহিদও মায়াকে হলুদ লাগায়। মেয়েদের খাওয়ানো, হলুদ লাগানো, ফটো তোলা সবকিছু শেষ হতে হতে এশার আজান হয়ে যায়। ছাদ থেকে নেমে যায় সবাই। মায়াকে মায়ের রুমে নিয়ে যায় ওর কাজিন বোনরা। আলভি ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। বৈশুর রহমান নিজের রুমের দিকে এগিয়ে যাচ্ছেন। আলভি মায়ের পেছন পেছন মায়ের রুমে আসে। ছেলেকে পেছন পেছন আসতে দেখে কপাল ভ্রু কুঁচকে তাকান ঐশী রহমান। কিছু বলবে? আজকে রাতে তুমি মায়ের সাথে ঘুমাবে, আর অন্য কেউ যেন মায়ের সাথে না শয়। এখন গিয়ে ওকে ফ্রেশ করিয়ে খাবার খাইয়ে ঘুমাতে বলো। মনে রেখো, অন্য কেউ যেন ওর সাথে না শয়। তুমি ঘুমাবে ওর সাথে। ছেলের কথা শুনে কোনো প্রশ্ন করেন না ঐশী রহমান। মাথা নাড়িয়ে সায় দিয়ে বলেন, আচ্ছা। আলভি রুম থেকে বেরিয়ে চলে যায়। ঐশী রহমান নিজের কাজ শেষ করে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসেন। মায়ের জন্য খাবার বেড়ে নিয়ে মায়ের রুমের দিকে এগিয়ে যান। মেহবুবা মেহের ব্যস্ত সময় কাটাচ্ছেন এখন। ঈশান নামাজের পর থেকে ছেলেপেলে সব ছাদে উঠে আসে। রিমন আলতাফ মাহমুদ এর আহনাফ মাহমুদকে জরুরি কথা বলবে বলে ছাদে ডেকে নিয়ে এসেছে। ছাদে আগে থেকেই ছোটরা সবাই উপস্থিত রয়েছে। আলভির নানা, মায়ের দুই নানা সবাই রয়েছে। শুধু মামারা আর খালুরা কেউ নেই। আলতাফ মাহমুদ রিমনের দিকে তাকিয়ে বলেন, বলো কি বলবে? আমি না তো আলভি বলবে। আলভি বাপ শ্বশুরের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে। কি বলবে বলো? কই, আমি তো কিছু বলবো না। তাহলে ডাকতে বলেছো কেন? আলভি রিমনের দিকে তাকিয়ে বলে, ওই, তোকে আমি বলেছি ডাকতে? ডাকতে তো বলিসনি, শুধু বলেছিস নিয়ে আসতে। তাই আমি নিয়ে এসেছি। দুই ভাই বিরক্ত হয়ে গেটের দিকে এগিয়ে যান। গেটে তালা ঝুলতে দেখে আলতাফ মাহমুদ বলেন, গেটে তালা দিয়েছে কে? তালা খুলে দাও। আলভি অষ্টদয় আগের চেয়েও চওড়া করে বলে, ছাদ থেকে যেতে পারবে না এখন, নাচতে হবে এখন।
আমার বিয়ে আর তুমি নাচবে না, তা তো হতে পারে না। আলতাফ মাহমুদ বড় বড় চোখ করে ছেলের পানে তাকিয়ে থাকেন কিছু সময়, তারপর অবাক সুরে বলেন, আমি নাচবো, তাও এই বয়সে এসে? জি আব্বা, প্লাস চাষা শ্বশুর মশাই। আলফির এমন কথা শুনে হা হা করে হেসে ওঠে সবাই। আলতাফ মাহমুদ কর্কশ স্বরে বলেন, নাচবো না আমি? গেট খোলো। শুধু তুমি না তো, আমার শ্বশুর মশাইও নাচবে আমাদের সাথে। আহনাব মাহমুদ বলেন, আবার আমাকে টানছো কেন মাঝখানে? আমি কি কোনো নাচ ফাঁস করতে পারি না? আলতাফ নাচতে পারে, ওকে নাচাও, আমি গেলাম। বড় ভাই হয়ে ছোট ভাইকে ভাসিয়ে কোথায় পালাতে চাইছো তুমি? তুই ছোটবেলা থেকে অনেক জ্বালিয়েছিস, জোর করে নাচিয়েছিস আমাকে, এখন তোর ছেলে এসে গেছে নাচাবার জন্য, ছাড় আমার হাত। আহনাম মাহমুদ ছোট ভাইয়ের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেন। আলতাফ মাহমুদ বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন, আর ওনাদের দুই ভাইয়ের দিকে তাকিয়ে আছে সবাই। আলতাফ মাহমুদ ছোটবেলার আলভির চেয়ে বেশি দুষ্ট ছিলেন। বড় ভাইকে অনেক জ্বালিয়েছেন তিনি, সব সময় বড় ভাইয়ের পেছনে লেগেছেন, এতদিনেও বড় ভাইয়ের পেছনে লেগেছেন। এখন ছেলে বাড়িতে আসার পর থেকে ছেলের পেছনে লাগেন, তাই বড় ভাইয়ের পেছনে লাগার সময় পান না। মাহিব, গান চালু কর, আজকে বাপ আর শ্বশুরের সাথে ঘোড়াধুরা নাচবো। কানাম মাহমুদ আলভের দিকে তাকিয়ে বলেন, এই বয়সে এসে নাচলে হাড়ের জোড়া খুলে যাবে আমার। সমস্যা নেই, হসপিটাল থেকে আবার জোড়া দিয়ে নিয়ে আসবো। বড় দুই ভাই ছোটবেলায় বেশি বাদর, ভালোবাসা পেয়ে বাদর হয়ে গেছো। এখানে বড় ভাই আবার কি দোষ করলো? অবাক সুরে বলে আলভি। মাহিদ বলে, ভাইয়াও নিজের বিয়েতে দুজনকে নাচিয়েছিস। আলভি আগের চেয়েও অবাক হয়ে বলে, সত্যি? হ্যাঁ। তাহলে আমার বিয়েতে ডবল টাইম নাচতে হবে। প্লে কর লুঙ্গি ডান্স গান। মাহিদ মিউজিক বক্সে গান প্লে করে দেয়। গানের সাথে সাথে হৈ হৈ করে ওঠে সবাই। মুঝকো থোড়া রাউন্ড ঘুমা के अन्ना के जान से चश्मा लगा के all the रजनी fans don't miss the dance লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স। বাপ শ্বশুর আর নানাদের মাঝখানে নিয়ে ওড়াধরা নাচতে শুরু করে সবাই। যখনই লুঙ্গি ডান্স বলে, আলভি নিজের গলায় থাকা গামছাটা মেলে দিয়ে বাবার পেছন থেকে সামনের দিকে ধরে লুঙ্গি ডান্স বলে লাফাতে শুরু করে। প্রথমে নানা করলেও ছেলেদের আর গানের তালে পরে নিজেরাও নাচতে শুরু করেছেন লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স। গান শেষ হতে হতে সবাই হাঁপিয়ে উঠেছে। ভালোভাবে দম নেওয়ার আগে একজন গিয়ে অন্য গান প্লে করে। গান প্লে হওয়ার সাথে সাথেই বেশিরভাগ যুবক সিটি বাজায়। কয়েকজন গান শুনে হাসতে হাসতে শেষ। গান অফ করে সকলের দিকে তাকিয়ে ছেলেটা বলে, হাসাহাসি বাদ দিয়ে সবাই নাচো। আবার গান প্লে করে। চিকন চাকন মাঞ্জা দুলে গানের তালে তালে, হায় হায় গানের তালে তালে, হাসি দিলে টোল পড়ে তোমার দুটি গালে। চুপি চুপি ডাকো তুমি, কাছে আসো না, আসলে তুমি আমায় ভালোবাসো না। তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন, নিভাইয়া গেলা না। তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন, নিভাইয়া গেলা না। এক একজনের মাজা দুলানো দেখে আলভি সহ আরো কয়েকজন হাসতে হাসতে বসে পড়েছেন নিচে। গান অর্ধেক হতেই বন্ধ করে দেয় আরেকজন, তারপর তৃতীয় গান প্লে করে।
আজ এই রাতে তুমি আমারই সাথে, আলো আঁধারে হাত রাখো এই হাতে, মন দিয়ে যাও তুমি মন নিয়ে যাও, মন দিয়ে যাও তুমি মন নিয়ে যাও। গানের সাথে সাথে নাচতে নাচতে আলভি বলে, আগামীকাল রাতে তুমি আমার সাথে, আলো আঁধারে ভাসবে প্রেমের সাগরে। সো ফ্রেন্ডস, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।